একটা কথা দেখেন, আমি মাদ্রাসার ছাত্রী, আমার এই গেট আপ কেন চাকরি করতে হলে বোরকা চলবে না। দর্শক শ্রোতা, স্বাধীনতা টিভি বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা মূলত বরাবরই কোনো জীবনকে নিয়ে আমরা উপস্থাপন করি এই স্বাধীনতা টিভি বাংলাতে। বিশেষ করে আজকে আমরা একজন কর্মজীবী মহিলা, যিনি জানান যে জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক। তিনি কিন্তু অনেকবার বহুবার বিভিন্ন কাজের চেষ্টা করছে, কিন্তু নানান কারণে নানান ধরনের কুপ্রস্তাবের কারণে কিন্তু তিনি সেই তার চাকরি করতে পারেননি। আজ তিনি পথে এসে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি তিনি একটা মোবাইল কোম্পানির সেল বিক্রি করেন এবং সেখানেও নানান প্রতিকূলতার মধ্যে বা প্রতিবন্ধকতার মধ্যে আছেন, এবং আমরা এই প্রতিবন্ধকতা থেকে উঠে আসার জন্য হয়তো সে এখান থেকেও পরিত্রাণ দেবে এমনটি জানালেন। এবং আমরা জানবো এই মহিলার কাছ থেকে তার কিছু কথা। আল্লাহর মধ্যে কিছু হয়নি, তবে হতে কেউ হয়নি, ফিরে আসছে বললাম না মালিকের কাছে। মালিক, ম্যানেজার বলেন, সুপারভাইজার বলেন, গাজীপুরে একটা গার্মেন্টসে ঢুকছিলাম, সুপারভাইজার বলছে আপনার কোনটা দেন কেন, আমি আপনার কল দিয়ে ভাইয়া, মানে গার্মেন্টসের 5 দিন জব করছি। তো ওইখানে যাওয়ার পরে উনি ফোন নিয়ে বললেন না রাতে কল দিবেন। আমি বললাম রাতে কেন কল দিবেন, বললে তখন কিন্তু আমি ভয় পাই। এখন যখন জব করে বলে দিচ্ছি তখন উত্তরটা দিতেও আমার 2-3 সেকেন্ড অপেক্ষা করা লাগে। আমি বললাম যে রাতে কেন কল দিবেন, আমার মানে বয়ফ্রেন্ড আছে, এবার যাই হোক আমি রিলেশন করি, তারা তো ব্যস্ত পায় মানে মিথ্যা বলার জন্য। আচ্ছা আমি বললো না কোন সমস্যা হলে, কিন্তু সমস্যা যদি আমার গার্মেন্টসে হয় তো আমি তো সারাদিন গার্মেন্টসে আছি, আপনিও গার্মেন্টসেই আছেন, সমস্যা হলে আপনারা ডাক দিতে পারেন, ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন একটা নেন, কিন্তু রাতে কল দেয় কী করেন কী না করেন। আবার উনি কল কাইটা দিয়ে একটু করে কল দিতেছি, ব্ল্যাক লিস্টে করা যায় ওই জব আর করি। টাকা আসার পরে 3টা কোম্পানি দিচ্ছে, ওই মোনা হাউস, মোনাগন, অনলাইন জব, দরকার নেই, যেখানে আমার মান সম্মান নাই সেখানে আমি কাজ করছি। ওখানে ওই ধরনের খারাপ প্রস্তাব দিছে, বলছে চল যাই, কোথায় যাই, তোর কী লাগবে তোর সব আমি দিই, তুই তাহলে আমার সাথে সম্ভব। তারপরের দিন আর আমি ওই হাউসে ঢুকি। আমার এখনও পাইলে বলে কি আমি যদি কষ্ট করি তো জানে, তো বলে কি তুই এই যে কষ্ট করতেছিস না খায় থাকো, কী হয় তুই কি আমাদের সাথে থাকতি, তুই রাজার হালে থাকতি, এই থাকতি ওই থাকতি। আমি বলি ভাই হালাল খাই, হালাল করি, কষ্ট করি, নিজের নিজের সম্মান নিজের কাছে আছে, নাহলে নিজের প্রতি তিনি ঘৃণা লাগে যাই। কিন্তু আমাদের চোখের সামনে কন্ট্রাক্ট দেখি তো যারা কন্ট্রাক্ট হয় কিছুক্ষণ করে নেয়, আবার কিছুক্ষণ করে ওঠা। তো আমার একটা প্রতিটা একটা মেয়েকে ধরছিলাম, তার সাথে এখানে দাঁড়ায় কথা বলছি, বললাম যে আপনাদেরকে এটাই জীবন। পরে বলতে যে স্বামী অসুস্থ, স্বামী নেয়, খরচ দেয় না, গার্মেন্টসে গেছে, গার্মেন্টসে নাকি সুপারভাইজারে জ্বালায়, পাশের কলিং জ্বালায়, তারপরে বাসা বাড়িতে কাজে গেছে, তো যার বাসায় কাজ করে সে জ্বালায়, সে নাকি তার বুকে তাকায় থাকে। তার পরে আমি বললাম যে আপনার নিজের চলাফেরা আপনি যদি নিজে ঠিক থাকে তুমি পারি না, ঠিক থাকে আমরা পারি না, সত্যি কিন্তু পারি না। সবাই দোষ দিয়ে দেয়, একটা মেয়ে যদি ঠিক থাকে তাহলে ছেলেরা এখানে কী করতে পারবে, কিন্তু না, সবসময় বরাবরই বনের মানে হরিণ যেমন বাঘের কাছে শিকার হয়, প্রত্যেকটা মেয়ে এবং ছেলেদের কাছে শিকার হয়। সাবজেক্ট বাসা বাড়ায়, আমার একটা ফ্রেন্ড আছে মেয়ে, তার সাথে সাবজেক্ট এখন বাসাটা ছেড়ে দিচ্ছি, যেতে চলে যাবে, খাওয়া দাওয়া দেখেন কালকে থেকে এই পর্যন্ত কিছু খায় না, কালকে থেকে এই পর্যন্ত কিছু খাওয়া হয় নাই, আমি চা খাইছিলাম। তো আজকে সারাদিন কীভাবে যায় জানি না, দেখি কী করা যায়, ফ্যামিলি নেই এই জন্য কষ্ট করতে হয়। আর ঢাকা শহরে আসছি তো কষ্ট করে খাওয়ার জন্য, সেজন্য যদি বিভিন্ন ভুক্তভোগী শিকার হই আসলে মানা যায় না। আর আমরা একটা মেয়ে দেখেন, কেউ যদি হাতে টাকা গুঁজে দেয় তাহলে মানে এটা চাঁদা বলে বা ইয়া বলে, আমরা কী করবো, পুরুষের তো কোনো ইয়াই নেই, তাদের টাকা আছে বা দাপট আছে, আমরা কী করবো, আমরা তো সব জায়গায় মানে। আমার একটা প্রশ্ন, মেয়ে হয়ে কি জন্মানো ভুলছিল নাকি মানে আমাদের বাবা মা মারা যাওয়াটা ভুলছিল, তারপরে আমাদের এই পরিস্থিতি। মানে এই যে কাঠগুলো দেখছেন, কাঠগুলো এইভাবে গলায় ফেলে চলে যায়, আমরা ধরতে গিয়ে ধরতে পারি না। কিন্তু আমাদের খোঁজ মতো যখন সেনাবাহিনীরা রেড দেয় বা ছাত্ররা রেড দিয়ে হোটেলে, সেখানে ভার্সিটির ছাত্রছাত্রী বেশি থাকে, কেউ যায় একটু রুম রেট করতে, কেউ যায় টাকার জন্য, কেউ হাজবেন্ড ওয়াইফ হিসেবে যায়, মানে কী বলবো হোটেলগুলোর অবস্থা আরও বেশি খারাপ। সেখানে তো ঢোকার পরে নিরাপত্তা, আবাসিক লেখা দেখেন না, আবাসিক হোটেল মানে তো নিরাপত্তা, তো ওইটার ভিতরে যদি ওটা আতঙ্ক চলে আমাদের আর কিছু ভালো না। আমরা মানে জীবন যুদ্ধে হারাস হইনি, যদি বলেন কোন দিক দিয়ে হারতি তাহলে বলবো টাকার কাছে হারিয়ে গেছি। কিন্তু জব করলাম, জবে মানে একটা দিন হয়তো অসুস্থ থাকি, মানে স্যালারি কাটে, একটা মাস জব করে স্যালারি পাই না, মানে এই তো আমরা তো হারাস হইনি, তাই না? জীবন যুদ্ধে আমরা একজন হারাস হইনি। আমি এখন আপাতত বেকার, আমি এই যে সিম কোম্পানির জব ছেড়ে দিচ্ছি, আমি এই যে আমার একজন কলিগ, তাই আমি শিখাচ্ছি, সে নতুন জয়েন করছি তো শিখাচ্ছি। জব নিয়েছিলাম ঢাকা আসার আমার 3 দিন, আমি একটা জব নিয়েছিলাম আমার পাশের মার্কেট আছে নামবলা যেখানে,
তো মানে যেখানে একটা জব নিয়েছিলাম হচ্ছে আমি আগে কোনো কাজ করি না, আমি প্রথম একটা জব নিয়েছিলাম। আমার একটা হয়েছে মনে হয় আমি প্রথম কাজ শিখবো সেলসে 6,000 টাকা স্যালারি শিখবো। 6,000 টাকা এখন লেখাপড়া কিছুই হয় না, চলতে গেলে প্রতিদিনই 6,000 টাকা অনেকের খরচ লাগে। সেটাকে আমি অনেকগুলো লেখায় নিচ্ছি। জবটা নেওয়ার পরে তো মালিকের সাথে একটা ভালো কথাবার্তা, আমি কারো চিনি না, ঢাকা শহর চিনি না, আমার নতুনই চিনি। তো উনি আমার মাঝে মাঝে টাকা দিত, যে যা খায় ভিতরে আরো সেলসম্যান আছে, সেই সেলসম্যানের ওদেরকে টাকা দিত। সেটা আমার কাছে খুবই খারাপ লাগে। ভাবতাম যে আমি যদি না খায় থাকি আমার হয়তো সাহায্য করতেছে, তারপর ঠিক আছে আমিও নিতাম, কিন্তু সেটা যে আমার ভুল ছিল সেটা আমি জানতাম না। আর এক পর্যায়ে সে বলতেছে তোরা আমি এত সাহায্য করি, তুই তো আমার কিছু দেখ না। আমার মাথায় ঢুকলো, বুঝলাম না। কারণ আমি খেলাধুলা খাইতে যেতে অলরেডি একটু স্বাবলম্বী হয়েছে। মানে তোমার বুঝতে বুঝতে তখন তিনি আমার অটোমেটিকলি বলে যে চল যায়। সেদিন আমি ওই দোকান থেকে পড়ায় আসছি। সেদিন পড়ায় আসার পরে আমি সিম কোম্পানিকে জব করি। তখন আমি মানুষের যে বললাম না পৃথিবীতে কয়টা রং অ্যাডজাস্ট করে আমি জানি না, কিন্তু মানুষের মধ্যে যে কতগুলো রং তা আমি আমার মানে মানুষের চোখ দেখলে বলতে পারি। একটা মেয়ে যদি একা থাকে তাহলে সবাই সুযোগ নিতে, সেখানে একটা মেয়েও তো সেই ভুক্তভোগী ছিল। মানে প্রত্যেকটা জায়গায় আপনি কি বলেন, মানে একটা সুপার শপে যান, একটা মানে যে কোনো মানে একটা কিছু খাইতে যান, হোটেলের শিকার হতে যে কি বলে ওদের ওয়েটারদেরও মানে তাকানোর শিকার হতো যদি একা যায়। আর যদি দেখেন মানে ভালো মানে আপনাদের কি বলো টাকা সহ থাকাটা একটা মেয়ের জন্য সত্যি মানে প্রত্যেকটা মেয়ে যদি থাকে তাহলে আমার মনে হয় এখন যে মেয়েরাই দেখি মনে হয় এখন এই মেয়েকে তবে সব কিছু শিখে দেখে দেখে এটাই মানে মনে আসে। বাজারের সামনে গেছি, জুতো সেলাই করতে মিছিলে দিলাম, কিন্তু দাঁড়ালাম দেখলাম ছেলেরা ছড়াছিটা করতেছে, ও ওর কাছে মিলে পারতেছে, ওর কাছে মিলে পারতেছে, আমার বলছে কত বেচছোস কি বলছে। আমি খালি তাকাইতেছি কি দিচ্ছি এটা দেখছি, খাবার কিছু নাকি অন্য কিছু। পরে দেখলাম যে ওদের সাদা একটা বুটা, তখন আর বুঝতে পারি না যে এটার ভিতরে গাঁজা আছে। তো একজন মহিলা বসে ছিল, মহিলা আবার ওনার নিচে তো আবার এটা রাখছে, এটা দেখে ছেলেদের দিতেছে যে না তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা, বুঝতে পারবো আমার কাছে এই কয়টাই আসা আর নাই, এরকম ডিল করতেছে। ওই মধ্যে একটা পুলিশ আসতেছিল একটা, তার পুলিশে বললাম যে ভাই আপনারা, তো পুলিশে বললাম যে স্যার আপনারা একটু কথা বলতে পারি? পরে বললেন হ্যাঁ বলেন, কোনো সমস্যা? এবার আপনার চোখের সামনে যে এখানে এই যে দেখেন ছেলেরা, মানে আমি দেখে দিচ্ছি আগে দেখি ওর হাতে এখনো কাজ আছে, ওর হাতে এখনো কাজ আছে। পরে বলছে আমরা কি বলতে পারি, এখানে আমি নতুন আসছি। একজন অফিসার, ডিউটিরত অফিসার, তার পোশাক পরেই তো ছিল সেই রকম আমরা কি বলতে পারি, কি করতে পারি। আপনারা যখন বলতে পারবেন আমরা কি বলা যায়, মানে ওই যে ওরা এরকম করতে করতে পরে একটা অঘটন ঘটলে পরে দেখা যায় পুলিশের গ্রেফতারের শেষ থাকে। তো আগে থেকে সতর্ক না করলে পরে একটা জিনিস ঘটে গেলে লাভ আছে। মেয়েটা হাসি খুশির সাহায্যে অনেক সুন্দর পরিপাটি, তার ভিতরে কষ্ট থাকে, তুমি তাকে বড় করে ভিসা যায় তাহলে বোঝা যায় এটার ভিতরে কতটুকু কষ্ট। সে কত থেকে কতটুকু শিকার সে বলতে পারে আর না, মেয়ে তো মনে কথা বলতে পারে না, ভয় পায় যে আমার খারাপ বলবে সমাজে বা এরকম ভয় পায়, কিছু বলতে পারে না, কিন্তু তার মধ্যে কষ্ট থাকে, সেও কোনো না কোনো কিছু শেখায়। দেখেন একটা কথা দেখেন, আমি মাদ্রাসা ছাত্র, আমার এই গেট আপ কেন চাকরি করতে হলে বুরকা চলবে না। আমি কিন্তু সকালবেলা কোরআন মাজিদ করে বাচ্চাদের আবার আমার দুপুরবেলা ড্রেস এটা, তো আমিও তো মানে হচ্ছে যে বুরকা করে গেলে কেউ তাকায় না। আমি সিট কোম্পানিতে যখন জব করি সিট নিয়ে বসছি, আমার এখন মনে আছে 19 দিন খাই নাই আমি, হয়তো একটা ফুচকা খাই নিয়েছি 20 টাকা দিয়ে বা একটা রুটি খাই নিয়েছি, সেটা আমার সারাদিনে হয়ে গেছে। তো বুরকা পড়তাম, সিটগুলোকে দেখতো না, সিট নিত না, আমার কাস্টমার আসতো না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, সবাই পারে আমি পারি না, সবাই এত স্মার্ট, বাকি আমার কিছু যায় না, আমার কাজ তো করতে হবে না, এরকম স্যালারি পাবো। তো তারপরে সবাই বললো কি বুরকা ছাড়, এই লেবাস ছাড়, এভাবে ঠিক আছে বুরকা ছাড়া একটু চলাচল করে আসলাম। সেদিন আমার পায়ের কাছে তিনটা কাচ্ছি জমা হয়েছে, তো আমি এগুলো ঢেলে ফেলে দিচ্ছি, আমার কোনো নেই যে আমার পোশাকের উপরে সেটা ডিপেন্ড করে। আমার চাকরির আমার পোশাকে আমার মানে আমি কেমন, আমার কালচার কেমন, আমার স্বভাব কেমন সেটা কেউ জানতে চায় না। আমি পোশাক কেমন, আমার কি বেশি ভালো লাগবে, একটা পুরুষের নজর কাটতে পারবো কীভাবে, সেই পোশাক করতে বলে সব। মানে এই যে আমি এরকমই আছি, কিন্তু আমার দেশে তো এটা কি যেতে পারবো না। তো আমি এখন বুরকা পরে আমার দেশে যাবো, তো আমার ওইটাই ভালো, কষ্ট করি, আমার ফ্যামিলি নেই, আমি আমার দাদু দাদার কাছে থাকি, আমার দাদাদের কিছু
একজন কিশোরীর কথা, কিশোরী বলবো, জীবনযুদ্ধে যিনি পরাজিত আমাদেরকে জানালেন এবং বিভিন্ন জায়গায় তিনি চাকরির চেষ্টা করেছেন, কিন্তু প্রস্তাবের কারণে সেখানে চাকরি করতে পারেননি। আজকে তিনি স্বাভাবিকভাবে একটা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। দেখছেন যে মোটামুটি সে এখানে খারাপ জায়গা, অর্থাৎ ছেলে বা মেয়ে বা খারাপ উদ্দেশ্যে যারা আসে চুরি ডাকাতি সেগুলো নিয়ন্ত্রণ করে এবং স্বেচ্ছায় একা একা। এবং এই মহিলা যেটা জানালেন যে মাদ্রাসার ছাত্রী ছিলেন একসময় তিনি, এবং সে মাদ্রাসার ছাত্রী থেকে বোরকা ছেড়ে দিয়েছেন চাকরির জন্য। চাকরি বোরকা আলাদা নাকি চাকরি হয় না, যে কারণে চাকরি ছেড়ে দিয়েছিলেন। আসে রাস্তায়, কখনো খায় কখনো খায় না, এবং অসহায়ভাবে মানবতার জীবনযাপন করছেন এই মহিলা, এবং ঢাকা ছাড়তে হবে অচিরেই এমনটি জানালেন। আবারও কোনো এক বিষয় নিয়ে কোনো এক সময় অবশ্যই আপনাদের সামনে এই ধরনের কোনো জীবন কাহিনী থাকবে। আমি মোহাম্মদ নিজামুদ্দিন। ততক্ষণ অবশ্যই সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজামুদ্দিন, স্বাধীনতা টিভি বাংলা।